নাই, শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল, তারপরে গিয়ে কোন বাড়িটা ভাঙবেন? ধানমন্ডি 32 নম্বরের বাড়ি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘোষণা দিয়ে ভাঙা, আগুন ভাঙচুর, এর তাৎপর্য কি? মানে এর এই ভাঙাভাঙি, ধূলিসাৎ করা, আগুন দেওয়া ঠিক আছে কিনা? নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নানা ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশে, এর কোনটা সরকারের পক্ষে যাচ্ছে, কোনটা নির্বাচনের জন্য ভালো হচ্ছে, কোনটা গণতন্ত্রের জন্য সুবিধার হচ্ছে, সেই সব কিছু নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে জবানের সম্পাদক ও বিশিষ্ট চিন্তক জনাব রেজাউল করিম রনি। জনাব রেজাউল করিম রনি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমাদের সঙ্গে আরও থাকার কথা ছিল, কথা আছে এখনো, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক জনাব সার্জিস আলমের। জনাব সার্জিস আলম আমাদের সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে, তিনি আমাদের সাথে যুক্ত হবেন সেটাও জানিয়েছেন। আমরা তার কাছে অপেক্ষা করছি, তিনি যখনই আমাদের সাথে যুক্ত হবেন তার সাথে আমরা আসলে আপনাদের যোগাযোগ করিয়ে দিব এবং আমরা তার সাথে কথা বলবো। এই মুহূর্তে আমরা জনাব রেজাউল করিম রনির সঙ্গেই কাছেই আসতে চাই। জনাব রেজাউল করিম রনি, 5 আগস্টের পরে তো আওয়ামী লীগ পালিয়ে আছে, মানে আওয়ামী লীগের সভানেত্রী পালিয়ে গেছেন, কাউকে কোনো কিছু না বলে হঠাৎ করে তিনি পালিয়ে গেছেন। সেই পালিয়ে যাওয়াটাও আসলে তিনি নানা ধরনের বয়ান আমরা নানা জায়গা থেকে শুনছি যে তিনি আসলে বাধ্য হয়ে পালিয়ে গেছেন, তিনি পালিয়ে যান নাই, তাকে মানে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফ্যাক্ট রিমেন্স, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, শেখ হাসিনার নেতৃত্বেই পালিয়ে গেছে। এখন তাদের প্রধান কার্যালয় পরিত্যক্ত, দেশের মাটিতে প্রকাশ্য তাদের কোনো রাজনীতি নেই। এমন অবস্থায় এই যে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘোষণা দিয়ে ভাঙা, আগুন ভাঙচুর, এর তাৎপর্য কি? মানে এর এই ভাঙাভাঙি, ধূলিসাৎ করা, আগুন দেওয়া ঠিক আছে কিনা? আপনার কাছ থেকে এটা আমরা শুনতে চাই। ধন্যবাদ খালিদ ভাই আমাকে ডাকার জন্য, এবং যে যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা এবং আমার কৃতজ্ঞতা জানবেন। দেখেন, বাংলাদেশে আপনার আওয়ামী লীগকে আমরা কিভাবে চিন্তা করতাম, আওয়ামী লীগকে আমরা একটা রাজনৈতিক সংগঠন মনে করতাম। এটা ছিল আমাদের ফার্স্ট মিস্টেক। এটা কোনো রাজনৈতিক সংগঠন না। কারণ হলো এটা একটা ফ্যাসিবাদ, এটা দুই আমল মিলেই। হ্যাঁ, শেখ মুজিব 71 আগে তার ভূমিকা এটা ইতিহাস নির্ধারণ করবে, কিন্তু 71-এর পরে শেখ মুজিবের হাতে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু, এবং আপনার মানে রাষ্ট্রীয় স্বৈরতন্ত্র যেটাকে বলেন, স্বৈরতন্ত্রের জনক সে সে তাকে বলতে পারেন আপনারা। তারপরে সেই আপনার ধারার একটা চূড়ান্ত পরিণতি আমরা দেখলাম শেখ হাসিনার হাতে। তো সেই চূড়ান্ত পরিণতি আপনার এমনটাই হইল, এমন একটা তুঙ্গে যায় অবস্থান করলো যে তাকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে যেতে হলো। তার মানে দেখা গেল দুই আমল মিলে এটা একটা এমন ফ্যাসিবাদ। ফলে ফ্যাসিবাদ আমরা জানি ক্লাসিক্যালি, থিওরিটিক্যালি, যে ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন, এবং সেই সংগঠনটাকে পরিচালিত করে একদল অলিগার্ক। হ্যাঁ, তারা টিকায় রাখে এইটাই হলো ফ্যাসিবাদ, এবং সেটা বেস করে প্রধানত মিথ্যার উপরে। যেখানে দরকার নেই সেখানেও সে মিথ্যা কথা বলে, কারণ সত্য কথা বললে তারা রাজনীতি থাকে না। তো এরকম একটা জিনিস, যেটা ফ্যাসিবাদের থাকে হলো একটা দানবীয় সংগঠন, থাকে না কোনো রাজনীতি, সেরকম একটা সংগঠনকে রাজনৈতিক সংগঠন আমরা মনে করতাম। এটা ছিল আমাদের একটা প্রধান মিস্টেক। এখন ডিরেক্ট আপনার প্রশ্নে যদি আসি, তাহলে দেখেন, হ্যাঁ, 5 তারিখেই তো আপনার এটা মাটির সাথে মিশে যাওয়ার কথা ছিল, এত দেরিতে কেন? এই প্রশ্ন কিন্তু কেউ কেউ তুলছে। হ্যাঁ, মাটির সাথে মিশে যাওয়া, তারপরে হলো এদেরকে আপনারা ধরেন যে চীনের দুঃখ হোয়াংহো নদী, বাংলাদেশের দুঃখ গোপালগঞ্জ, হ্যাঁ, সেটাও আমরা জানি। তো কিন্তু এতদিন পরে কেন? এতদিন পরে কারণ হলো এটা তো স্পার্ক বা এটা তো উস্কায় দিচ্ছে শেখ হাসিনা। ভারতে বসে আপনি ধরেন, হ্যাঁ, বিভিন্ন গ্রুপে এবং এমন এমন সমস্ত লাইভে সে আসে, এক পর্নোগ্রাফারের লাইভে সে আইসার আগে কথা বলছে। হ্যাঁ, আমি বাই দ্য ওয়ে আমি শেখ হাসিনার কোনো কথাবার্তা শুনি না, কারণ বাংলাদেশের রাজনীতিতে আপনার আওয়ামী লীগ শেখ হাসিনা নিয়ে যদি কথা বলতে হয়, এর চেয়ে দুঃখজনক আর হয় না। এর চেয়ে এটা পুরোটাই সময়ের অপচয়। কারণ আমরা রক্তের বিনিময়ে একটা পোস্ট আওয়ামী অবস্থার মধ্যে পৌঁছাইছি, এবং আমাদের রাজনীতি বিকশিত হবে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। এখানে যখন আমরা পৌঁছাইতে পারবো তখন আমরা বিকাশ শুরু হবে। তো এখনো পর্যন্ত যদি আমরা 32, হ্যাঁ, 71-এর চেতনা, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ এগুলোর মধ্যে আটকাই থাকি, তাহলে আমার রাজনীতির বিকাশটা হবে কখন? এইটা আপনার এবং সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে এটা 32 নম্বরে যে হামলাটা, এটা হলো শেখ হাসিনা যে উস্কানিমূলক কর্মকাণ্ড, ভারতে বসে তারই তার তার বিক্ষুব্ধ জনতা
হ্যাঁ, এটা তাদের রাগের বহিঃপ্রকাশ আকারে করছে। আমি মনে করি শুধু রাগের বহিঃপ্রকাশ না, সেটা হলো আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতির পুরা মডেল। এইটা বাংলাদেশের আর মানুষ দেখতে চায় না, মানুষ আর যে চায় না তার একটা ধরেন সিম্বল এটা। এবং এটা আমি তো মনে করি শুধু মাটির সাথে ঘুরাই দেওয়া, এইটা হ্যাঁ হিংসা বহিঃপ্রকাশ, ক্রোধ, রাগের প্রকাশ, এটা একটা হইতে পারে, কিন্তু এইটা না। আপনাকে গোটা সমাজের যে আওয়ামীকরণ, সমাজের যে আপনার চারোদিকে যে আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের আমলে আমরা কি দেখছি, সবাই আওয়ামী লীগ আবার কেউ আওয়ামী লীগ না। হ্যাঁ, এই জায়গা থেকে আপনাকে মুক্ত হইতে হবে। বাড়ি ভাঙ্গা, গোটায় দেওয়া, এগুলো তো সিম্বলিক, এগুলি বড় ইস্যু না। বড় ইস্যু হলো আওয়ামী লীগ যে একটা নফসানিয়াত আকারে আপনার বাংলাদেশের রাজনীতি, মানুষ এবং ফ্যাসিবাদের যে সামাজিকরণ। আমাদের সাথে সার্জিস আলম যুক্ত হয়েছেন। সার্জিস আলম, আপনাকে প্রথমেই আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই আপনার নতুন জীবনের জন্য। এবং আমাদের সাথে জনাব রেজাউল করিম রনি আছেন, তিনি এতক্ষণ কথা বলছিলেন। জনাব রনি, আমি আপনাকে প্রশ্নটা করে আমি জনাব সার্জিসের কাছে একটু যাই। আমি আপনাকে প্রশ্নটা করে রাখি আর কি। আপনি এখানে বলছিলেন যে এখনো যদি আমাদের একাত্তরের চেতনা এবং এগুলি নিয়ে কথা বলতে অন্যান্য অনেক দুই একটা বিষয়ের ক্ষেত্রে, তাইলে আমাদের আসলে এটা সময় নষ্ট ছাড়া কোনো কিছু মনে হয় না। আপনি কি একাত্তরের চেতনাকেও আসলে আওয়ামী লীগেরই একটা মানে আওয়ামী লীগেরই একটা নেগেটিভ মনে করেন কিনা, 5টা নেগেটিভের বা 3টা নেগেটিভের, এবং সেটা হইলে সেটা কেন, সেটাও আমরা একটু শুনবো। আমরা একটু জনাব সার্জিস আলম আপনার কাছে আসি। জনাব সার্জিস আলম, আবারও আপনাকে অভিনন্দন জানাই নতুন জীবনের জন্য। আমরা দর্শকদের কাছে একটু বলে রাখি, জনাব সার্জিস আলম আমাদের সাথে একটু পরে যুক্ত হয়েছেন, কিন্তু যুক্ত হয়েছেন এখন। নতুন জীবনের জন্য অভিনন্দন জানাই সার্জিস। আমরা খেয়াল করি যে গতকাল বিবিসি বাংলার একটা শিরোনাম ছিল যে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 নম্বরে হামলা। তার আগেই আপনার সহকর্মী, সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি, জনাব হাসনাত আব্দুল্লাহ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন, আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। আপনাদের সহকর্মী, সমন্বয়ক ও সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল ফেসবুকে পোস্ট করেছেন, উৎসব হোক। আগেই ভগ্নস্তূপ হয়ে থাকা 32 নম্বরে বাড়ি ধূলিসাৎ করা যখন শেষ দিকে, তখন আপনার ফেসবুক পোস্ট, আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট। আপনার আগে আবার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে ভাঙার চেয়ে গড়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকালকের 32 নম্বরে বুলডোজার অভিযানের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল অবস্থান কি ছিল? আপনাদের সমন্বয়কদের সবার অবস্থান আমার কাছে একরকম মনে হয় না, নাকি আমার এটা বোঝার ভুল? আপনি যদি একটু আমাকে পরিষ্কার করেন। যে যেমন আপনি আসার আগে আমি একটু সামারাইজ করি, জনাব রেজাউল করিম রনি বলেছেন যে এইটা আরো আগেই ভাঙা দরকার ছিল, এটা 5 আগস্ট এটা ভাঙা দরকার ছিল, গতকাল এটা অনেক দেরি হয়ে গিয়েছে। এটা ছিল মোটামুটি ওনার সার্বিক অবস্থান। উনি নিশ্চয়ই আবারও পরে বলবেন। জনাব সার্জিস আলম, আপনার কাছে একটু জানতে চাইব। প্রথমেই ভাই দুঃখিত, আসলে আমার অনাকাঙ্ক্ষিত ভাবে এখানে যুক্ত হতে একটু লেট হওয়ার কারণে। আর দ্বিতীয়ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য। আমাদের জন্য আসলে দোয়া করবেন আপনারা। আমি যদি বলি আমাদের জায়গা থেকে, যে এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি তাদের জায়গা থেকে যে স্পেসিফিক এই বিষয়ে একটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট ছিল বা কোনো একটা অবস্থান ছিল, ব্যাপারটি এরকম ছিল না। ব্যাপারটি ছিল এই যে তীব্র একটা ক্ষোভ। ভাই যে কথাটি বলেছেন সেই জায়গায় আমি সম্পূর্ণ একমত। এই বিষয়গুলো শুধু এটা নয়, আরো এরকম অনেক তীর্থভূমি রয়েছে আসলে, যেগুলো যে চূড়ান্ত যে আমাদের এই পুরো বাংলাদেশের মানুষের যে ক্ষোভ বা এই বহিঃপ্রকাশ, এটা আসলে 5ই আগস্ট কিংবা 6 আগস্ট ওই সময়ে হওয়ার কথা ছিল, হওয়া উচিত ছিল। এটা আসলে অনেক দেরি হয়ে গিয়েছে। কিন্তু আমাদের জায়গা থেকে যদি আমরা বলি, গতকালকে আমরা যেটা দেখেছি, ঘটনাটা এই সময় এসে এভাবে হয়তো প্রত্যাশিত ছিল না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এক সময় না এক সময় প্রকাশিত হওয়ারই কথা ছিল। এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি আমার মনে হয় যে প্রভাবিত করেছে খুনি হাসিনা। যে প্রভাবিত তিনি ওই 15-16 জুলাই করেছিলেন ওই গণভবনে বসে প্রেস কনফারেন্স করে, সেই প্রভাবিত তিনি এখন করছেন ভারতে বসে। তিনি যখন এখনো তার জায়গা থেকে এমন টোনে কথা বলেন, যে এই টোনে তিনি কথা বলেছিলেন ওই জুলাইয়ের আগে, তিনি যখন এখনো তার ভিতরে বিন্দুমাত্র কোনো অনুসূচনা দেখা যায় না, কিংবা তার যে কথা বা এই যে এতগুলো খুন করেছে সেগুলোর জন্য যে দায় নেওয়ার যে বিন্দুমাত্র মানসিকতা, সেটাকে বিন্দুমাত্র অ্যাড্রেস না করে, বরং যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন রকম আবার ওই ট্যাগ দিয়ে যখন উপস্থাপন করার চেষ্টাটা করা হয়, এই যে এতগুলো মানুষকে খুন করা হয়েছে তার নির্দেশে, সেগুলোর জন্য বিন্দুমাত্র তার জায়গা থেকে সহানুভূতি না দেখিয়ে, বরং তার ওই পূর্বের ইতিহাস দিয়ে যে সিম্পেথি নেয়ার যে তার একটি প্রক্রিয়া সবসময় তার ভিতরে দেখা গিয়েছে, সেটা যখন তিনি আবারও করেন তখন মানুষের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়। এত বড় একটি হত্যাযজ্ঞ ঘটানোর পরে তিনি যখন নতুন করে আবার ছাত্র সমাজের উদ্দেশ্যে এসে বক্তব্য দিতে চান, তখন মানুষের ভিতরে এই ক্ষোভটা সামগ্রিকভাবে তৈরি হয়। আপনি গতকালকে ওই ভিডিওগুলোতে দেখবেন, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট শ্রেণীর বা পেশার মানুষের কিংবা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মের মানুষের রিপ্রেজেন্টেশন ছিল না।
সকলে এই জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিল যে এই বিষয়টিতে তাদের অবস্থানের জনাব ক্ষেত্রে। সাজ্জাদ সালাম, আমার কয়েকটা প্রশ্ন আছে। আপনি কি কালকে শেখ হাসিনার বক্তব্য শুনছেন? আমি তার বক্তব্যের আংশিক শুনেছি, যে আংশিক ক্লিপগুলো না, আমরা মানে কেন সোশ্যাল কেন মিডিয়ায় কেন দেখেছি। মানে আমি একদমই একাডেমিক ইন্টারেস্ট জানতেছি, কেন শুনছেন? যেমন আমার কোনো শোনার না। দরকার হয় নাই, আমিও শুনি নাই ভাই। আমার শোনার কোনো দরকারই হয় না, আপনি শুনছেন কেন? তাহলে আমি একটু জানতে চাই। না না, প্রথম কথা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে কোনো বক্তব্যের ইন্টারেস্টিং পার্ট গুলো ক্লিপ আকারে ছোট ছোট 30 সেকেন্ড 1 মিনিটের ক্লিপ আকারে সামনে চলে Okay. আসে। এরকম একটি ক্লিপ সামনে চলে এসেছিল, যেই জায়গায় ওই ক্লিপটি বিভিন্ন আপনি- জায়গায় এসেছে, যেই ক্লিপটি আসলে এরকম করে রিপ্রেজেন্ট করছিল যে তিনি আবার ওই আগের, আজকে থেকে 6-8 মাস আগে যে কথাগুলো বলে তিনি 16 বছর কাটিয়েছিলেন, সেম সিম্প্যাথি নেওয়ার কথাগুলো তিনি আজকেও আবার দাঁড়িয়ে বলছেন। আবার এবং আপনার কাছে কি সিম্পেথি, মানে আপনি কি সিম্পেথি, উনার জন্য সিম্পেথি পাইছিলেন আপনি? মানে উনার জন্য সিম্পেথি হয়েছিল উনার বক্তব্য শুনে? ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানে এই যে মানে আমি কেন এই প্রশ্ন মানুষকে- করতেছি, যে আমার কাছে মনে হয় গত 15 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করছেন। এর মধ্যে গত 10 বছর ধরে, বিশেষ করে 2014 সালের পর থেকে উনি যতবার যত জায়গায় বক্তৃতা দিচ্ছেন সেটা জোর করেই দিচ্ছেন। জোর করে দিচ্ছেন বলতে তিনি যেন প্রধানমন্ত্রী, বিডিবিতে ছিলেন, ইয়াতে ছিলেন, জোর করে দিচ্ছেন, আমাদের জোর করে শুনতে হয়েছে। এখন তো এটা আমাদের জোর করে শোনার বিষয় না। এবং উনার কি সেই প্রভাব, সেই ইনফ্লুয়েন্স, মানে শতভাগের এক ভাগও আছে যে আমরা ওইটার প্রতিক্রিয়ায় গিয়ে আরেকটা কাজ করে আসতে হবে? আপনার কাছে কি মনে হয় জনাব সাজ্জাদ? না দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে, মানে কেউ এটা ব্যক্তিগত জায়গা থেকে গিয়ে এই বিষয়টি করেছে এরকম না। মানুষ হয়তো বা মানুষের ভিতর আমার মনে হয় এখন এই বিষয়টি কাজ করছে যে আমাদের আসলে যেই কাজগুলো 5ই অগাস্ট বা ওই সময়টাতে করা দরকার ছিল, যেগুলো এখন আমাদের জায়গা থেকে বাকি রয়ে গিয়েছে, মানুষের এই ক্ষোভটা সামগ্রিকভাবে শুধুমাত্র ওই হাসিনা বক্তব্য দিচ্ছে এই জন্য তৈরি হচ্ছে, ব্যাপারটা এরকম না। এই ক্ষোভের কিছু অংশ আমি যদি বলি একদম ফ্র্যাঙ্কলি, অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে এই খুনি যারা ছিল, যারা সরাসরি এই খুনগুলোর সাথে জড়িত, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ক্যাডাররা বা কিছু কিছু পুলিশ সদস্য, যাদেরকে আসলে গ্রেফতার করে বিচারের আওতায় আনার কথা ছিল, দৃশ্যমান এরকম একটা বিচার আমাদের দেখার কথা ছিল, সেটি যখন দেখছে না, মানুষের ভিতরে একটা ক্ষোভের উদ্গীরণ হচ্ছে। যখন দেখছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ওই সদস্যরাই বিভিন্ন ভাবে বিভিন্ন দলের সাথে এখন যুক্ত হচ্ছে এবং আশ্রয় প্রশ্রয়ে তাদের চোখের সামনে দিয়ে হাঁটছে, তখন এই মানুষগুলোর ভিতরে আরেকটা ক্ষোভ তৈরি হচ্ছে। তখন এই মানুষগুলো এই সামগ্রিক ক্ষোভের একটি, আমার মনে হয় নতুন এখানে একটা ওকেশন পেয়েছিল, যে ওকেশনে গিয়ে অ্যাটেন্ড করে নিজের এই ক্ষোভটির উদ্গীরণ করেছে মানুষ। এইটা কি এরকম হইতে পারে জনাব সাজ্জাদ আলম? ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই, আমারও কন্ট্রোল। হয়েছে বিশেষ করে শাহবাগের পরে। এটা তো আসলে একটা কাল্ট আকারে মানুষের চরিত্রের মধ্যে ঢুকে গেছে। Okay. এই জায়গার থেকে দেশকে মুক্ত করতে হবে। 32 নাম্বার ভাঙলো বা থাকলো, এটা বড় ইস্যু না। কারণ কি জানেন, অভ্যুত্থানের পরে, একটা ফ্যাসিস্ট রিজিমের বিদায়ের পরে পৃথিবীর কোন দেশে, পৃথিবীর ইতিহাসে কোথাও আপনি দেখাইতে পারবেন না যে ফ্যাসিবাদের আপনার কেবলা বলেন, মন্দির বলেন, এগুলোকে পূজার জন্য প্রোটেক্ট করা হয়েছে বা রাইখা দেওয়া হয়েছে, কিন্তু সবই ঘুরাই দেওয়া হয়েছে। এটা কমন ফেনোমেনা, এটা নাথিং নিউ, এটা পৃথিবীর সব জায়গায় ঘটে। ফলে বাংলাদেশে এটাকে ইস্যু বানানোটাই একটা, আমি মনে করি যে একটা কি বলে যে অদরকারি। ঠিক আছে, মানে আপনি মনে করতেছেন যে বাড়িটা আরো আগে ভাঙে দেওয়া দরকার ছিল, কালকে একটু দেরিতেই ভাঙছে। তাই শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল, তারপরে গিয়ে কোন বাড়িটা ভাঙবেন? আপনার কন্ট্রোল নাই, আমারও কন্ট্রোল নাই। শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল, তারপরে গিয়ে কোন বাড়িটা ভাঙবেন? না দেখুন, এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আর একটা বক্তৃতা দিক, সেটা ফ্যাক্ট না। তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ, যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে 5ই অগস্টের পরে, যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই যিনি রয়েছে, তিনি বলেছিলেন যে মানুষ ভাঙাটা এক পাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন, কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া, ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক, যেটা মানুষ এক্সপেক্ট করে, ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না, তখন মানুষের এই ক্ষোভের উদ্গীরণটা বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শেখ হাসিনা আগামীতে, আমি ধরে নিচ্ছি 1 মাস পরে কোনো বক্তব্য দিলেনও না, কিন্তু আজকে থেকে 2-3-4 মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধারা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখি, দেখবেন শেখ হাসিনার বক্তব্য দেয়া লাগবে না, আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা এরকম রাস্তায় আমাদেরকে নেমে যেতে হবে, এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য। তো এই জায়গাটা শুধুমাত্র শেখ হাসিনা দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন।
এটা আওয়ামী লীগ না, সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন, আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে। আওয়ামী লীগের সবাই, আমরা যদি স্পষ্ট করে বলি, আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল, হত্যাযজ্ঞের সাথে, খুনের সাথে, ফ্যাসিজমের সাথে, স্বৈরাচারের সাথে, এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার উপাসনালয় হিসেবে তৈরি করে সিম্বলাইজ করে এতদিনের এই রাজনীতিটা করেছে, মানুষের ক্ষোভ ওই জায়গায়। বাংলাদেশে আমি ধরে নিচ্ছি 20% মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল, কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি, ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি। কিন্তু এই ধানমন্ডি 32, ওই গণভবন, কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপাসনালয় হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে, মানুষের ক্ষোভটা ওই জায়গায়। Okay. এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী লীগ নয়, বরং স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামী লীগ এই অত্যাচার নিপীড়নের রাজনীতিটা করেছে। ওকে, জনাব সাজ্জাদ আলম, আপনি যে বিচার না হওয়ার কথা, যারা এর জন্য দায়ী সেটা না হওয়ার কথা, সেটা আপনি বলেন। আমি মনে করি বাংলাদেশে জুলাই আগস্টে বা তার আগে যতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, যতগুলি রকম পুলিশ গুলি চালিয়েছে, নিবর্তনমূলক যত রকম কাজ করেছে, সেটা সরকার প্রধান, সেটা এককভাবে তাকে দায়ী করা উচিত, অন্তত প্রথম জায়গায় তাকে রাখা উচিত। এখন আমরা তার বিচার না হওয়ার জন্য, তিনি যে এখন ইন্ডিয়ায় বসে আছেন এর জন্য আসলে স্পেসিফিকলি, এবং তার দলের লোকজন, আমরা প্রথমে শুনেছিলাম এতজন আছেন ক্যান্টনমেন্টে, পরে শুনলাম এই কয়জন আছেন, সেই কয়জন চলে গেছেন। আমরা তো আপনাদেরকে এইটার বিচার দাবি করতে কখনো শুনি না, যে কেন মানে ওরা চলে গেল, কেন ওদের নামে একটা স্পেসিফিক মামলা করা হলো না, কেন এটার মধ্যে এটা কি করা হলো। এটা কি আপনারা এটা সেনাবাহিনী বলে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন?